পুরো বাড়ি কিছুটা হলেও শান্ত এখন। কিছু কাছের দূরের স্বজন এবং ইনশা ইনায়ার বান্ধবীরা থেকে গিয়েছে বাড়িতে, বাদবাকি সবাই চলে গিয়েছে। একের পর এক প্রোগ্রাম। বাড়ির সকলে তখন হতক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল যে যার ঘরে। কিছুক্ষণ আগে ঘন ঘটা চিহ্ন মাত্র নেই শান্তিনীর অন্দরমহলে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন তাদের কাজে তদারকি করে আপাতত ছুটি নিয়েছে আজ রাতের জন্য। দোতলার সব থেকে পূর্বে দুটো ঘর দখল করে শুয়েছে মেয়েরা। বিয়েবাড়িতে খুশি খুশি আমেজ। বিছানা ব্লক করে মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে গায়ে এলিয়ে দিতেও দ্বিধা করেনি সবাই। ঘুমাতে গিয়েও খুনসুটিতে ব্যস্ত তারা। চাপা হাসিতে ফেটে পড়েছে সবাই। ইনশা তখন ফ্রেশ আপ হয়ে সাজ মুছে শাড়ি খুলে একটা ওভারসাইজের টি শার্ট পরে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে আছে চুপচাপ করে। সন্ধ্যা থেকে ভীষণ ক্লান্ত সে। বাইরে থেকে ভেসে আসা সুবাসিত বাতাসে গায়ে লাগতে লাগতে সে ভাবছিল অন্য কথা। আজ রাতটা পেরোলেই তার জীবনে নতুন মোড় আসবে। জীবনে এই প্রিয় ঘরটা ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পুরুষ, যে নাকি তার স্বামী, তার বাড়িতে, তার ঘরে, তার বিছানায় থাকতে হবে। তার সাথে ভাগাভাগি করতে হবে সব কিছু, একেবারে সব কিছু। ইনশিরাও সেসব ভাবতে থাকে উদাস হয়ে। কিন্তু মাম্মা পাপা কি ভীষণ খুশি। দু চোখ বন্ধ করে বুকে ভরে শ্বাস নিয়ে নেয় ইনশিরাও। স্বামীন আলোর হাসি হাসি মুখটা চোখের পাতায় ভাসে। এত অস্বস্তির মাঝেও এতটুকুই স্বস্তি তার। মাম্মা পাপা ভীষণ খুশি। পিছন থেকে হঠাৎ তুনা গিয়ে ইনশিরাও কাঁধে হাত রাখে। চমকে উঠে ইনশিরাও। ঘুরে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ও তোরা? তুনা, মানহা, তাজবি, তিথি, অনামিকা কেউ ঘুমায়নি। চেয়ার পেতে ইনশাকে ঘিরে বসে পড়ল ওরা। ইনশিরাও শুকনো মলিন মুখের দিকে তাকিয়ে তুনা বলে, দেখ, তোকে কিন্তু শুরু থেকেই বলেছি, ভেবে দেখ, এভাবে হুট করেই রাজি হোস না। এখন সব কিছু হয়ে যাওয়ার পরে আফসোস আমরা মানব না। আমি আফসোস করছি না তো, একটু টায়ার্ড আর কি। গলার স্বর খাদে নামে ইনশিরাও জবাব দিল। মানহা বলতে লাগলো, আরে চিল, ফরাজিকে তো তখন চিনতাম না, কিন্তু লাস্ট কয়েকদিন তাকে দেখে বুঝলাম সে নিতান্তই ভদ্রলোক। তুই ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারলে হয়তো ভালো থাকবি। তাজরি বলে, আচ্ছা এত ঘাবড়ে যাস না, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। ফার্স্ট নাইটে সাপ সাপ বলে দিবি তুই একটু সময় চাস। ইনশা মেলান হাসলো ওদের কথায়। ওর বান্ধবীরা নিজেদের মতো বক বক করেই যাচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে ইনশাকে। ইনশিরাও চুপচাপ শুনে যাচ্ছে, তবে তার মন পড়ে আছে অন্য কোথাও। দৃষ্টি হাতে মইন লেখাতে নিবদ্ধ। তিথি ইনশিরাহর পিঠ চাপড়ে হঠাৎ বলে, আরে এত ঘাবড়ানোর কিছু নেই, ওদের কথা কানে দিস না। মানুষটা তোর স্বামী, দেখবি তোকে কাছে টানলে তোর একটু খারাপ লাগবে না। তখন তোরই স্বাভাবিক লাগবে এসব, আর প্রতিটা স্পর্শ উপভোগ করবি তুই। এসব দুশ্চিন্তা না করে একটা ঘুম দে তো। তিথির কথায় মানা হাসতে হাসতে বলে, উই হোপ সো তিথি, তবে আমি হলে এইসব মানতে পারতাম না ফার্স্ট নাইটে। বাহ, কমপক্ষে 6 মাস সময় নিতাম। অচেনা এক লোকের খামাক্ত বুকে লেপ্টে থাকবো ভাবলেই কেমন গা গিন গিন করে। তিথি ওদের ধমকের সুরে বলে, তোরা কি করবি সেটা তোদের কাছে রাখ, এখন ইনশাকে অভয় দিতে হবে আমাদের। তুনা বলে, আসলে সমস্যাটা আমাদের। হয়তো ভালো মেয়েগুলোকে দেখ, বাসর ঘরের দরজা বন্ধ হতেই টপাটপ। তাজরি তুনার মুখটা চেপে ধরল তৎক্ষণাৎ। বাকিরা চাপা হাসিতে ফেটে পড়ল। রাত গভীর হয়। সখীরা মিলে গুটুর গুটুর করতে থাকে ইনশাও ফার্স্ট নাইট নিয়ে ভীষণ রোমাঞ্চকর এই আলোচনা। ইনশাও ছিল নির্লিপ্ত শ্রোতা। কফির মগ হাতে তখন দোতলায় টানা বারান্দায় পায়চারি করছিল ইরফান।
বিকেল থেকে একটানা ঘুমিয়ে এখন যেন সে রাত জাগা পাখি হয়েছে। দোতলা লিভিং রুম বাদে বাড়ির প্রতিটা কামরায় বাতি নেভানো। ইনায়ার ঘর থেকে ওর বান্ধবীদের হাসাহাসি কলরব এতক্ষণে থেমেছে। ইরফান চললেন গাম্ভীর্য নিয়ে পায়চারি করতে। সময় কিছুটা গড়াতে উত্তরের খোলা বারান্দা আদো আলোতে এক নারী কায়া দেখে ইরফান এগিয়ে যায়। মৃদু বাতাসের দাপটে মেয়েটি চুলগুলো উড়ছে। ইরফান দু কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শেহু। সেহা চমকে উঠে তড়িতে বেগে ঘুরে তাকায়। ঘাবড়ে যাওয়া দুটি চোখে দেখে সে ইরফানকে। ধরা পড়েছে সে। পালাবার পথ নেই। ইরফান দু কদম এগিয়ে গিয়ে বলল, একটা গাঁট্টা মারবো ফাজিল। তুই কোথায় ঢুকে বসে থাকিস, সামনে আসিস না? সেহা চুপচাপ দেখছে ইরফানকে। তার পা যেন আটকে গিয়েছে। হঠাৎ করে নড়ছে পারছে না মনে হলো। ইরফান বলতে লাগলো, কি এম আক্সিন ইউ সাম কোশ্চেন্স। তোর হয়েছেটা কি? যোগাযোগ করতে পারি না, তুই করিস না। এই আবার ওই আকিব তোকে জ্বালায়, ডিস্টার্ব তুই? সেহা নিশ্চুপ। ইরফান ধমকে উঠে, কিরে বল। ওসব কিছু না, মেডিকেলে পড়াশোনা তো বোঝই। খুব চাপ। ধীরে ধীরে নিচু স্বরে গুছিয়ে জবাব দিল সেহা। ইরফান বিশ্বাস করে না। বলে, দাদানকে দিয়ে পুলিশ কমপ্লেন করাবো আবার? আকিবকে নিয়ে চিন্তা করিস না। আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকানোর মূল্য খুব ভাবে দিতে হবে। হঠাৎ সেহা খুব রাগ ধরে গেল। কেমন অস্থির হয়ে উঠল মন। রাগটা ইরফানের ওপর হলো সে বোন বলেছে বলে, নাকি নিজের ওপর হলো সে নিজেই বেহুদা অনুভূতিকে আটকাতে পারে না বলে? সেটা সেহা বুঝতে পারল না। কিন্তু অস্থিরতা মুখ থেকে উল্টোপাল্টো বেরিয়ে গেলে হঠাৎ ধীর স্থির বল, ঠিক তুমি যেমন অন্যের বোনকে দিকে চোখ তুলে তাকিয়ে আজ এভাবে এতটা বাজেভাবে মূল্য দিচ্ছ। ইরফান হঠাৎ কথা হারিয়ে ভীষণ অবাক হয়ে তাকিয়ে রয় সেহার দিকে। সেটা সেহার কথা বলছে না। হঠাৎ তার এটা মনে হলো। ইরফান কিছু বলতে যাবে তার আগে সেহা হু হু করে কেঁদে উঠে চিল্লিয়ে বলে, এত আলগা যত্ন কেউ দেখাতে বলে তোমাকে? আমি বড় হয়েছি, আমি ছোট সেহা নই। প্লিজ আমার ব্যাপারগুলো থেকে দূরে থাকো। আর কখনো আমার অনুমতি ছাড়া আমার প্রতি এত যত্ন, এত কনসার্ন দেখাতে আসবে না। ভীষণ 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 বিস্মিত ইরফান নিমিষে দেখেছে সেহাকে। সেহা কান্নার বেগ কমিয়ে বলল, আমি বড় হয়েছি, ভীষণ বড় হয়েছি। তোমাদের সবাই এত কনসার্ন আমার অসহ্য লাগে, বুঝলে? কিছু বলল না আর ইরফান। সেহা ঘন ঘন শ্বাস ফেলে ছুটতে লাগলো ইয়ানার ঘরের দিকে। ঘাড় ঘুরিয়ে ইরফান শুধু ওর যাওয়া দেখতে থাকে। সকাল 7টা তখন। বিয়ে বাড়িতে তখন থেকে প্রত্যেকে ব্যস্ততা বেড়ে গিয়েছে। ছুটে ছুটে এক একটা কাজ তদারকি করছে সবাই। ইনশিয়া আর ইনায়া আজ শ্বশুরবাড়ি তুলে দেওয়া হবে না। প্রথম রাত এ বাড়িতে থাকবে বরবধূ। কাল সকালে কনে বিদায় হবে। এটা এ বাড়ির প্রচলিত একটা নিয়ম, অপ্রয়োজনীয় এবং বানোয়াট। তবুও সবাই মানতে পছন্দ করে। বাসর ঘরে মেয়েদের বাড়িতেই হয়। যদিও দুটো বিয়ে হয়েছে অদ্ভুতভাবে, তবু এটা মানা হবে। 3 সিনিয়র মির্জা ব্যস্ততা অন্ত নেই। সব কিছু দেখভাল করা, খোঁজ নেওয়া, ওয়েডিং প্ল্যানারের সাথে কথা বলা, আর তাদের বউয়েরা ব্যস্ত তাদের পেছনে পেছনে ঘুরতে। আজ সকালে আজান আয়াত এসে পৌঁছেছে বিয়ে বাড়ি। তারা আসাতে কাজগুলো হাতে হাতে হয়ে যাচ্ছে। ওয়েডিং প্ল্যানারের চাকচিক্য চোখ ধাঁধানো ঘন ঘটায় গম গম করছিল গোটা এরিয়া। সকাল থেকে মৃদু সানাই বাজছে স্বামীনের নির্দেশনায়। হয়তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না বাড়িটাকে। ইরফান তখন নিজের ঘরে চুপচাপ বসেছিল।
তাই ঠিক পাশে বিছানার উপর একটা পাঞ্জাবি রাখা। সময় তখন ছুটতে ছুটতে দুপুর 12:30 বেজে গিয়েছে। একটু বাদে বরপক্ষ লোকজন এসে পড়বে। ঋতু ছেলের ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আসবো? অন্যমনস্ক ভাব কেটে যায় ইরফানের। মাম্মাকে বলে, জি। ঋতু ঘরে পা রাখলেও ছেলের কাছে গেল না। দূর থেকে ছেলেকে কিছুক্ষণ দেখে বলল, পাঞ্জাবিটা এভাবে ফেলে রেখেছ কেন? তোমার দাদান আর তোমার জন্য এই পাঞ্জাবি নিয়েছি। রংটাও এক, আর কোটিটাও পরে নিচে আসো। তোমার ভগ্নিপতিরা এসে পড়বে। তোমার উপস্থিত থাকা প্রয়োজন। গতকাল ঘুমিয়ে কাটিয়েছ, আজ এসো, দ্বিতীয়বার ডাকতে আসবো না আমি। ঋতু স্বাভাবিক গলায় কথাটি বলে চলে যায়। ইরফান চুপচাপ পাঞ্জাবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাঞ্জাবিটা হাতে তুলে নেয়। দুজন খ্যাতনামা মেকআপ আর্টিস্টকে হায়ার করা হয়েছে বউ সাজাতে। তারা সকাল 10টা থেকে বউ সাজাচ্ছে। ইয়ানা ভীষণ উত্তেজিত তার শ্বাস নিয়ে। চাপা আনন্দে ফেটে পড়েছে। গোলুমুলো খ্যাত মিষ্টি মেয়েটা অন্যদিকে ইনশাহ ততখানি বিরক্ত। ভারী মেকআপ আর গয়না পাটি নিয়ে কিন্তু কপাল কুঁচকে সে থাকতে পারছে না। কিছুক্ষণ পর পর তার মামা পাপা আসছে। তাদের দেখিয়ে দেখে জোর করে হাসছে ইনশাহ, যেন খুশি উছড়ে পড়ছে তার ভিতর থেকে। একটা কোটি পাঞ্জাবি সেটের নিচে বলিষ্ঠ শরীরটা গলিয়ে ইহান রেডি হয়ে ঘর থেকে বেরোনোর সাথে সাথে মুখোমুখি হলো তুনায়াদের গ্রুপের। ওরা ইহান তাজওয়ারকে দেখে কথা হারিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল, যেন আশেপাশে কেউ নেই, যেন চোখের পলক ফেলে ওরা অনেক কিছু মিস করবে। তাড়িয়ে তাড়িয়ে দেখতে লাগলো মোস্ট এলিজিবল ব্যাচেলর ইহান তাজওয়াকে। ইহান পাশ কাটিয়ে চলে যায়। স্বামীনের নির্দেশে দুপক্ষের সাথে ফোনে যোগাযোগ করছিল। মঈনরা রওনা দিয়েছে জানতে পেরে ইহান প্রেরণাকে কল দেয়। প্রেরণা কলটা রিসিভ করে। ইহান গম্ভীর কণ্ঠে বলে, বড় বাবা জানতে চাইছে আপনারা কত দূর? অলমোস্ট পৌঁছে গিয়েছি, সাবধানে আসবেন। জি অবশ্যই। ফোন কেটে প্রেরণার পাশে বসে থাকা পুনমের দিকে তাকায়। একটা মক পিঙ্ক কালারের লেহেঙ্গা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বোনটাকে আজ। কপালে একটা টিকলি, ব্যাস, আর কোনো অলংকার আর কোনো প্রসাধনী প্রয়োজন হয়নি। প্রেরণার নিজেই বারবার নজর লেগে যাচ্ছে। গাড়িতে সবাই হো হো করছে। বরযাত্রী নিয়ে প্রেরণাদের সাথে যাচ্ছে প্রীতমের বন্ধু বান্ধবীরা, মিস জেনি এবং প্রেরণার ফুপি। এক প্রকার প্রেরণার মাতৃস্থানীয়রা বাড়িতে থেকে গিয়েছে, তারা ওদিকটা সামলে নিবে। প্রেরণা ঘাড় ঘুরিয়ে ভাইকে দেখে। একটা শেরওয়ানি পরা ভাইটা লাগছে সুদর্শন রাজার মতো। মম আর ড্যাডির বিয়ের ছবি প্রেরণার কাছে আছে। অবিকাল ড্যাডির মতোই লাগছে প্রীতমকে। দুপক্ষের বরযাত্রীদের এসে পৌঁছেছে পরপর। প্রথমে মঈন এবং কিছুক্ষণ বাদে প্রীতম নতুন জামাই বেশে পা রাখলো মির্জা বাড়িতে। মেয়েগুলো খবর পেয়ে হুট লাগালো গেট ধরতে, নতুন জামাইদের পকেট খসাতে। ওদের হৈ হৈ দেখে ভারী লেহেঙ্গা পরা ইনায়া দৌড়াতে শুরু করলো। পথিমধ্যে আলোর এক হাত টেনে ধরল। রেগে বলল, তুই কোথায় যাচ্ছিস? বারে, আমারও তো আপুর বিয়ে, আমি গেট ধরবো না? কাচুমাচু মুখ করে বলে ইনায়া। না, তুইও কনে, যা ভিতরে যা, ধমকে বলে আলো। স্বামীন হাসতে হাসতে বলে, মোটেও না আছিয়া, ছোট আম্মা তুমি যাও, গেট ধরো, একটুও ছাড় দিও না দুলাভাইকে। বড় বাবার কথা শুনে ইনা লাফিয়ে লাফিয়ে নামলো নিচে। স্বামীন আর আলো হাসতে হাসতে ঢুকলো ইনসার ঘরে, যে কিনা কমলা টুকটুকে রানী সেজে চুপচাপ বসেছিল নিজের ঘরে বেডের উপর। স্বামীন ঘরে ঢুকে মেয়েকে নরম গলায় ডাকলো, আম্মা। ঘুরে থাকা ইনশাহ বাবা মায়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইনশাহ এগিয়ে আসে, এসে দাঁড়ায় বাবার মুখোমুখি।
শামীম মেয়ের এই বেশ দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার আম্মাকে আগলে নিয়ে কপালে চুমু খায়। ইনশিয়াহ চোখ দুটো বুঝে থাকে স্বস্তিতে। আলো পাশে দাঁড়িয়ে বাবা মেয়েকে দেখে। মেয়ের মাথায় হাত রেখে শামীম স্নেহভরা কণ্ঠে বলে, আম্মা, ঘাবড়ানোর কিছু হয়নি। নিশ্চুপ ইনশিয়াহ। শামীম বলতে থাকে, বিয়ে এটা মিরাক্কেল আম্মা। তুমি নিজেও সুন্দর একটা আগামীর খোঁজ ধীরে ধীরে পেয়ে যাবে। তোমার হতাশাগুলো ধীরে ধীরে কেটে যাবে আম্মা। ইনশিয়াহ কোনো জবাব না দিয়ে বাবার হাতটা শক্ত করে ধরে। আলো এগিয়ে এসে মেয়ের গালে হাত রেখে বলে, অনেক লক্ষ্মী একটা বউ হবি কেমন। একদম মাম্মাকে কপি করবি না। ইনশিয়াহ ঝাপসা চোখে হেসে ফেলল। বলল, কাকে কপি করব তবে? তোর মেজো মা, ছোটো মা, ওরা আমার থেকে তুলনামূলক ভালো ওদের। হাসছে তিনজন। স্বামীর হাসতে হাসতে হাতের ফোনটা ইনশিয়াহর দিকে দিয়ে বলল, কাউকে কপি করতে হবে না আম্মা। পৃথিবীর সব বধূ যার যার নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বধূ হয়ে থাকুক। নিন ধরুন আম্মা, আপনার ফুয়াদ চাচু মিটিং ফেলে রেখে অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার রানী বেশ দেখার জন্য। ফুয়াদ চাচুর কথা শুনে ইনশিয়াহ ফোনটা ছো মেরে নিয়ে নেয়। কতদিন কথা হয় না লোকটার সাথে। ইনশিয়াহ ভীষণ প্রিয় একজন ব্যক্তি ফুয়াদ। ছুটতে ছুটতে সে একটা নিরিবিলি স্থানে চলে যায়। শামীম আলো ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হয় শান্তর। শান্ত আজ সকালে ফিরেছে। নিচে চলে যেতেই শামীম আলোর দিকে তাকিয়ে বলে, জামিল আবারও বলেছে জাহিনের খালা শাশুড়ির কথা। আমি তো শান্তর সাথে এতটাই ফ্রি নই। তুমি যদি একটু বোঝাতে। একা একা এভাবে আর কত থাকবে? বাদ দিন না। মানবে না শান্ত ভাইয়া। দেখো আসিয়া, ওকে বুঝিয়ে। এটা যদি আমার বোনের জন্য তার অনুগত্য হয়ে থাকে, তবে আমার শান্তর অনুভূতিকে অসম্মান করা বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে এসব যদি সমাজের লোকের পাঁচ কথা শোনার ভয়ে করে থাকে, তবে সেটা আমি মানব না। সেহু বড় হচ্ছে। একাকিত্ব ভয়ঙ্কর একটা জিনিস আছিয়া। এত ভালো লোককে এভাবে দেখতে ইচ্ছে করে না আমার। এটাও একটা বিষয় হতে পারে মেয়র সাহেব। এই বয়সে পুরুষ মানুষ বিয়ে করবে কেন? এত শখ কেন? বউ মরলে বিয়ে করতে হবে কেন? এসব কটুবাক্য ছুড়ে দেয় অনাশায়। ব্লাডি হিপোক্রেটের দল। বুঝলে আছিয়া, অথচ এরা দেখবে নিজেদের ভাইয়ের বউ মরে গেলে মরা বাড়িতে নিজেদের বিপত্নিক ভাইকে যেন পাত্রী খোঁজে। শুধু অন্যের ভালো থাকা বেলাতে এদের সুরসুরি লাগে। আলো দাঁড়িয়ে পড়ল। ঘুরে স্বামীনের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলুন তো। আল্লাহ না করুক আমি হুট করে এখন মারা গেলে আপনি পারবেন অন্য কাউকে গ্রহণ করতে? নতুন সঙ্গিনীকে নিয়ে জীবনে একাকিত্ব দূর করতে? থতমত খায় স্বামী। নিমেষ দেখতে থাকে স্ত্রীর মুখটা। আলো ভীষণ কৌতূহলী হয়ে উঠে উত্তরটা জানতে। স্বামী কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলে, চলো নিচে চলো, মেয়ে জামাইয়ের কাছে নিয়ে যেতে হবে আমাদের। আজ রাতে এই নিয়ে বিশদ আলোচনা করব। রীতিমতো যুদ্ধ লেগেছিল বিয়েবাড়ির গেটে। মইন নিতান্তই ভদ্রলোক। শালিকা শ্রেণীর সাথে তর্কাতর্কি না করে 20,000 টাকা খসিয়েছে পকেট থেকে। কিন্তু ঝামেলা বেঁধেছে প্রীতমের সাথে। জামির সাথে ঝগড়া করে ওরা কেউ পারল না। সর্বসাকুল্যে 12,000 তুলতে পেরেছে। এত কিছু ইয়ানা নিজেই করেছে। অতিথিরা ব্যাপারটা উপভোগ করেছে। কনে নিজের বরের গেট নিজে আটকেছে বলে বরযাত্রীদের বর আসনে নিয়ে বসানো মাত্রই ক্যামেরা ম্যানরা ছুটে চলে আসলো। তখনই খোঁজ পড়ল কনের। ইনায়া ছুটতে ছুটতে লাফাতে লাফাতে গিয়ে তার প্রীতমের পাশে বসে পড়ল হাসি মুখে। ইসমাম মির্জা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো মেয়ের ছটফটানি। ইনায়াকে তার বাবা মা দুপাশে থেকে আলকে ধরে নিয়ে গেল তার বরের পাশটাতে বসিয়ে দিতে। মইন
সাদার ওপরে গোলাপি সুতোর কাজ করা শেরওয়ানি, মাথায় মেরুন পাগড়ি পরে বরবেশে অপেক্ষা করছে তার বধূর জন্য। এতপর সে মাহেন্দ্রক্ষণ এলো। রানী বেশে তার সুসজ্জিত বধূকে মইনের জীবনে কাঙ্ক্ষিত অস্বস্তিকে তার পাশে বসিয়ে দিল তার শ্বশুর শাশুড়ি। ঠিক সেই মুহূর্তে মইনের পৃথিবীটা রঙিন হয়ে খিলখিলিয়ে উঠল যেন। দুজনের চোখাচোখি হলো। মইন মুগ্ধ। মদক্ষ চাউনি থেকে ইনসা একটুও বাঁচতে পারল না তখন। পারলই না। বরবধূ একসাথে হতে ছবি তোলার হিড়িক পড়ে গেল চারিপাশে। ক্যামেরাম্যান আলোকছটায় ইনসাও তিথিবিরক্ত হলেও মইনের ঠোঁট জুড়ে খেলা করে অস্পষ্ট নির্মল স্নিগ্ধ হাসি। পাশাপাশি বসে ক্যামেরাবন্দি করল তাদের নতুন জীবনের সূচনা লগ্ন। অতিথিদের সাথে বর বইয়ের শুভেচ্ছা বিনিময় করিয়ে দিতেই ব্যস্ত এ বাড়ির বড়রা। প্রেরণা এবং পৌর্ণমী অন্দরমহলে চলে এসেছে। তাদের আলো নিয়ে এসেছে। বিয়ে বাড়িতে অযথা অকারণে বাচ্চাগুলো ছোটাছুটি হুটোপুটি করছিল। শুদ্ধ এসেই ওদের সাথে অংশ নিল। গতদিনের আজানের ছোট ছেলে মুজিজের সাথে ভীষণ ভাব করে গিয়েছিল সে। তাকে আর খুঁজে পায় কে? মামা বারণ শত দৌড়াদৌড়ি করছে মামার শ্বশুর বাড়িতে। প্রেরণা শুদ্ধর আনন্দ দেখে ওভাবেই আর বারণ করল না। দোতলার লিভিং রুমে তখন ফাঁকা। সবাই বর-বউ আসনের কাছে ব্যস্ত। অন্দরমহল কেবল গুটি কয়েক লোকজন। মারিয়া সেজেগুজে বের হতে একটু সময় লাগলো ঘর থেকে। খোপা ঠিক করতে বের হতে হতে তার ছেলে দুটোকে খুঁজছে সে। হঠাৎ সামনে সে আজানকে দেখল। আজান ইস্তফায় হেঁটে কোথাও যাচ্ছিল। মারিয়া আজানের হাত টেনে ধরে বলতে লাগলো, আরে এই তো তুমি, বোতাম লাগাওনি কেন? কথাটি বলে মারিয়া আজানের কোটি বোতাম লাগিয়ে দিতে থাকে। ওটা আজান ছিল না, ওটা ছিল আয়াত। আয়াত ঘাবড়ে যাওয়া মুখ করে নিচু স্বরে মারিয়াকে বলে, আমি আয়াত। মারিয়া 3 লাফে মারিয়া পিছিয়ে গেল। পা থেকে মাথা আয়াতকে পর্যবেক্ষণ করতে মুহূর্তে তার মাথা রাগ চেপে গেল। এ তো বারণ শত 2 ভাই একই আউটফিট পরেছে। এরা কবে শুধরাবে? আয়াতকে কিছু বলল না মারিয়া। রেগেমেগে সামনে আলো সামনে রুম দেখতে পেতে গিয়ে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বসে রইল। আয়াত ভীষণ বিব্রত হয়েছে। মাথা নিচু করে চুপচাপ সে নিচে নামল। পৌর্ণমী হইচই ভালো লাগছিল না। চারিপাশে এত অজানা লোকের অস্তিত্ব তাকে সেফ অস্বস্তি দিচ্ছিল। শান্তিরুণের অন্দরমহলে তার মন টিকছিল না। প্রেরণাকে অজ্ঞাততা আটকে রেখে বসে আছে নিজের কাছে। যদিও প্রেরণা বিরক্ত হচ্ছিল না, সে চারপাশে তার সাবধানী নজর বুলাচ্ছিল। বোনকে ওই অসভ্য লোকটির সামনে পড়তে দিবে না সে, কোনোভাবেই না। ওদের 2 বোনকে ঘিরে মহিলা অতিথি শ্রেণী কৌতূহলের শেষ নেই। অতিমাত্রায় সুন্দরী 2 বোন। কেউ কেউ তো প্রেরণার কাছে ইনিয়ে বিনিয়ে জানতে চাইছে তার বিয়ে হয়েছে কিনা, নয়তো তার হাতে ভালো পাত্র আছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএসএ থাকে। এইসব দেখে দেখে বিরক্ত চরম পর্যায়ে তখন পৌঁছালো প্রেরণা। ঠিক তখনই পৌর্ণমী তার ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে প্রেরণাকে বলল, আপু। চিন্তিত দৃষ্টিতে তাকায় প্রেরণা। পৌর্ণমী আতঙ্কিত হয়ে পড়ল ভীষণ। কাঁচুমাচু মুখ করে প্রেরণার কানে বলল, আপু, মেবি আই গট মাই পিরিয়ড। বিয়ে বাড়ির হইচইয়ের মাঝে প্রেরণা প্রথমে বোনের কথাটা বুঝতে পারেনি। পৌর্ণমী দ্বিতীয়বার বলতেই প্রেরণা অস্বস্তি নিয়ে চারিপাশে তাকালো। এ বাড়িতে কাউকে খুঁজে পাচ্ছে না সে। উঠে দাঁড়ায় প্রেরণা একটা ব্যবস্থা করার জন্য। ঠিক তখনই আলো এসে দাঁড়ায় সেখানে। হেসে বলে, ও মা, তোমরা এখানে? মা, চলো ওদিকে চলো, ছবি তুলবে। প্রেরণা আন্তরিক হেসে নিচু গলায় বলল, তার আগে একটু সাহায্য করুন আন্টি।
বাচ্চারা নিচে হুটোপাটি করছিল। বিয়ে বাড়ির গম গম শব্দ মুহূর্ত সানাই আওয়াজ ঝাঁপিয়ে দিয়ে ওদের হইহুল্লা যেন সবার মনোযোগ কাড়ছিল। আলো পিছু পিছু প্রেরণা আর পূর্ণিমি দোতলায় ওঠে। ইনশাহ রুমে ঢুকে আলো কাবার থেকে স্যানিটারি ন্যাপকিন বের করে প্রেরণার হাতে দিয়ে বলে, দুবোন তাড়াতাড়ি স্টেজে চলে এসো, সবাই খুঁজছে তোমাদের, আমি যাই এবার। জি থ্যাংক ইউ আন্টি। প্রেরণা দিকে তাকিয়ে আলো হেসে চলে যায়। যেতে যেতে ঠিক ইরফানের ঘরের সামনে পৌঁছাতে আলো কদম থামল। কথা তালে চলে আসতে তার খেয়াল ছিল না ইরফান দোতলায় রয়েছে। একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ার আগে আলো ইরফানের দরজা টোকা মেরে বলে, নিচে এসো তাড়াতাড়ি, ছবি তুলবে, তোমার ভগ্নিপতিরা তোমার অপেক্ষা করছে। ইরফান আয়নায় নিজের প্রতিবিলম্বের দিকে চেয়ে কোটির বোতামগুলো লাগিয়ে নিতে নিতে শান্ত স্বরে জবাব দিল, জি আসছি 10 মিনিট। ঠিক তখনই নিচে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যায়। বাচ্চারা আতঙ্কিত হয়ে চেঁচাচ্ছে এমন মনে হচ্ছে। আলো দেরি না করে ছুটতে ছুটতে নামলো নিচে। শুদ্ধ ছোটাছুটি করতে গিয়ে মুখ থুপে পড়ে সামনের পাটি একটা দাঁত নাড়িয়ে ফেলেছে নিজের। দাঁতটা আরও 2 দিন আগে থেকে নড়ছিল অল্প স্বল্প, এখন আঘাত লেগে রক্ত পড়ছে অনবরত। তা দেখে আতঙ্কিত বাচ্চারা, আতঙ্কিত শুদ্ধ। মাম্মা মাম্মা করে চেঁচিয়ে যাচ্ছিল বাচ্চাটা, কাঁদছিল ভীষণ। স্টেজের পাশ থেকে ইহান বেরিয়ে বাড়ির অন্দরমহলে ঢুকে দেখল এই কাহিনী। ছুটে এসে শুদ্ধকে কোলে তুলে নিল। শুদ্ধ চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। আলো নেমে এসে আয়াতের মেয়ে আরিশাকে বলল, তোমার ইনশা আপুর ঘরে প্রেরণা আপু আছে, ওকে একটু ডাকো তাড়াতাড়ি। চেঁচামেচিতে ঋতু চলে এসেছে। শুদ্ধ দাঁত দেখে ইহান আলোকে বলল, ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে আই থিঙ্ক। ঋতু এসে দাঁড়ায় সেখানে। শুদ্ধর কাছে এগিয়ে গিয়ে ওর দাঁতটা দেখল। এতপর ইহানকে বলো, দে আমার কোলে দে, কোথাও নিতে হবে না। পূনমী নিজেকে সামলে নিয়ে বিছানায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। প্রেরণাও তার ঠিক পাশে বসেছে। আরিশা এলো ছুটতে ছুটতে, হুড়মুড় করে ইনশিয়ার ঘরে ঢুকে গিয়ে বলল, প্রেরণা আপু শুদ্ধ ব্যথা পেয়েছে। লাফিয়ে উঠে দাঁড়ালো প্রেরণা। পূনমীর দিকে তাকিয়ে বলো, প্রণব আমি না আসা অবধি এখান থেকে নড়বি না। মাথা ঝাঁকিয়ে পূনমী। প্রেরণা ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে নিচে নামে। শুদ্ধকে ওভাবে দেখে ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠে এক প্রকার। ইহান অবাক চোখে তাকায় প্রেরণার দিকে। বাড়ির সবাই ওখানে এসে দাঁড়িয়েছে স্টেজ ছেড়ে। ঋতু ততক্ষণে শুদ্ধ নড়বড়ে দাঁতটাকে তুলে ফেলেছে সন্দপনে। এহেন দৃশ্য দেখে প্রেরণা কেঁদে ফেলে। ওর এই কান্না দেখে ওর বাড়ির প্রত্যেকটা মানুষের খানিকটা অবাক। সামান্য দাঁত পড়া এই নিয়ে কোনো মা এতটা কাঁদতে পারে? প্রীতম নিচু স্বরে সবাইকে বলে, শুদ্ধর ব্যাপারে আপু একটু বেশি দুর্বল, তাই এমন করছে। ঋতু শুদ্ধর দাঁতটা প্রেরণাকে দেখিয়ে বলে, ভারী অদ্ভুত মেয়ে তো তুমি। শুদ্ধকে দেখো, ও তো এখনও কাঁদছেই না, তুমি এমন করছো কেন? এইটুকু বলে ঋতু থেমে পরপর খুনসুটি মাখা কণ্ঠে শুদ্ধকে বলে, এ মা, শুদ্ধ এখন মামা বাড়িতে মুরগির ঠ্যাং চিবাতে পারবে না যে। নিচে শোরগোলের শব্দ। ইরহান ঘর থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো আয়না নিজেকে দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে লম্বা কদমে দোতলায় লরি ধরে সিঁড়ি দিকটাতে যেতে নিল। তার বাহুর সাথে ধাক্কা লেগে দীপ্তর ঘরের সামনে দাঁড় করানো তাক থেকে দুটো কাচের শোপিস নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ চুরমার হয়ে যায় দুটো। কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটে যায় আশেপাশে। ইরফান দাঁড়িয়ে পড়ে। এ তো মহা মুসিবত হলো। আশেপাশে কাউকে খুঁজে পেল না ইরফান। কাচের টুকরোগুলো এভাবে পড়ে থাকলে একটা দুর্ঘটনা ঘটবে নিশ্চয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেই ঝুঁকে বসল টুকরোগুলো পরিষ্কার করতে। পূনমী বসা থেকে উঠে দাঁড়ায়। আপু
নিচে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, এখনও ফিরছে না দেখে পনমি শুদ্ধর জন্য দুশ্চিন্তা হতে থাকে। বিছানা হাতড়ে ছাড়িয়ে খুঁজে পায় সে। এইবারই কিছু তার জানা নয়। ভাবলো ঘর থেকে বেরিয়ে কাউকে বলবে, নিচে দিয়ে আসতে থাকে। সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে পনমি ডান দিকে হাঁটতে শুরু করলো ধীর পায়ে। ইরফান নিচু হয়ে ঝুঁকে কাচের টুকরোগুলো একটা একটা করে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছিল। আচমকা মেয়েদের কাচের চুড়ি ঝিনঝিন শব্দে ইরফান মাথা তুলে সোজাসুজি তাকাতেই থমকে যায়। ততক্ষণে পনমি তার নিকটে চলে আসে। ইরফান সামান্য সময়টুকু পেল না মেয়েটিকে সাবধান করার। মুহূর্তেই পনমি নিজের ফর্সা টুকটুকে সুগঠিত পা কাচের টুকরোতে রেখে দেওয়ার আগে ইরফান হতবিহ্বল হয়ে কী করে বুঝতে না পেরে পনমির পাটা সরিয়ে দিতে যায়। ততক্ষণে পনমি পা রেখে দেয় ইরফানের হাতে। এত কিচ্ছু 3 সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। পনমি চমকে ওঠে, ডানে ঘুরে পিছিয়ে যেতে দেওয়ালে বাড়ি খায় পিঠে। ইরফান যন্ত্রণাটুকু গিলে ফেলে মেঝে থেকে হাতটা তুলে নেয় নিজের। ডান হাতে পিঠ ছিঁড়ে ফুঁড়ে গিয়েছে। ইরফান নিশ্চুপ নিজের হাত দেখতে থাকে। পনমি হাঁপাচ্ছে। ইরফান ক্ষত বিক্ষত হাত থেকে দৃষ্টি সরিয়ে পা থেকে মাথা পনমিকে দেখছে। ভীষণ যন্ত্রণা হচ্ছিল হাতে, তবু সেটুকু শব্দটি করল না। হাঁপাতে হাঁপাতে পনমি বলল, এখানে কি কেউ আছেন? আচ্ছা, আমি কি কারো হাতে পা দিয়ে ফেলেছি বলুন? ইরফান কোনো কথা বলছে না। হাত দিয়ে টপাটপ করে রক্ত পড়ছে। সে তাকিয়ে আছে পনমির দিকে। পনমি বলতে থাকে, বলুন না, এখানে কেউ আছেন? আমি কারো হাতের ওপর পা রেখে ফেলেছি। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে মুখ খুললেই এই মেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে আরেক কেলেঙ্কারি করে ফেলবে তা সে জানে। পনমি দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে। ইরফান কয়েক সেকেন্ড দেখে চোখ সরিয়ে পনমির গালে লাল তিলটা দেখে। পনমি যখন কথা বলছে, ওর গালে তিলটাও কথা বলছে যেন। নিচ থেকে তখন ছুটতে ছুটতে আসে প্রেরণা। বড্ড দেরি করে ফেলেছে সে। কারো পায়ের শব্দ পেয়ে ইরফান চুপচাপ পাশের বারান্দার পর্দার আড়ালে চলে যায়। প্রেরণা এসে এত কাচের টুকরোর পাশে পনমিকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে বলে, আল্লাহ, এসব কি? এই তোকে আমি ঘর থেকে বেরোতে বলেছি, ফাজিল মেয়ে। পনমি বোনের কথায় জবাব না দিয়ে বলল, আপু, আমি সম্ভবত কারো হাতের ওপর পা রেখে ফেলেছি। এখানে কেউ আছে, আমি কিছু বুঝতে পারছি না। কে আছে এখানে? পনমি মেঝের দিকে তাকিয়ে দেখলো ফোঁটা ফোঁটা রক্ত। সে আশেপাশে তাকায়, কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। ছুটে এলো, বোনকে আগলে দিয়ে বলল, পরে দেখব, চল নিচে চল। ওরা সিঁড়ির দিকে পৌঁছাতে আড়াল থেকে ইরফান বেরিয়ে কাচের টুকরো ছড়িয়ে থাকা স্থানে এসে দাঁড়ায় টান টান হয়ে। স্বামীন আলো রুমের দরজা খুলে তখন মারিয়া বেরিয়েছে। রাগটা পড়ে গিয়েছে তার ততক্ষণে। সে বেরিয়ে ইরফানকে দেখে চেঁচিয়ে উঠল, সে কি, এ কি হাল তোমার হাতে ইরফান? ইরফান নিচু স্বরে বলে, ছোট মায়ের ঘর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে একটু কষ্ট করে ড্রেসিং করে দিন মামি, কাউকে ডাকবেন না প্লিজ। ইরফানের হাতে ব্যান্ডেজ দেখা মাত্রই আলো ছুটে আসে ওর কাছে। ইরফান হাতটা ধরে বলে, এসব কিভাবে হলো? শেভ করতে গিয়ে। শান্ত জবাব ইরফানের। শেভ করতে গেলে গাল কাটবে, হাতের পিঠ কেন কাটবে? মেশিনটা চালু রেখে হাত রেখেছিলাম অসাবধানতাবশত। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও আলো বিশ্বাস করলো। এটা নিয়ে ইরফানের মিথ্যাচার করার পিছনে কোনো কারণ তো নেই। সে ইরফানকে বলে, চলো ওদিকটায়, সবাই ওখানে আছে। স্টেজের দুপক্ষের লোকজনই ছিল, কিন্তু কোথাও পনমি নেই। প্রেরণা যেই না শুনেছি ইরফান আসছে স্টেজে, সে পনমিকে শান্তিনীরের অন্দরমহলে ইয়ানার বান্ধবীদের কাছে রেখে এসেছে। ইরফান ধীরে ধীরে এগিয়ে যায় ওদের সবার কাছে।
গম্ভীর মুখভঙ্গি, গাম্ভীর্য নিয়ে হাঁটছে সে। প্রেরণার দৃষ্টি ঘুরে ইরফানের হাত দেখে। ইরফান গিয়ে শান্ত ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে মইনের সাথে কর মর্দন করে। এরপর গিয়ে মুখোমুখি দাঁড়ায় প্রীতমের। প্রীতম শান্ত চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। একইভাবে ইরফানও দেখছে ওকে। দুজনের ঠোঁটে অস্পষ্ট বাঁকা হাসি লেপ্টে আছে। সৌজন্য করমর্দন করে ইরফান প্রেরণার দিকে ঘুরে দাঁড়ায়। প্রেরণা অন্যদিকে তাকিয়ে থাকে। ইরফান মেলান হাসে। আশপাশে তাকিয়ে পৌনমীকে দেখতে পেল না সে। জ্ঞানিয়াপা তার দুধভাতু বোনকে নিয়ে ইরফানের সাথে লুকোচুরি খেলছে সম্ভবত। বাঁকা হেসে ইরফান প্রেরণাকে পাশ কাটিয়ে স্বামী ইলহাম আর ইসমামের পাশে গিয়ে দাঁড়ায়। ভোজন পর্ব শুভেচ্ছা বিনিময় পাঠ চুকিয়ে আরও এক দফা ফটো সেশন হয়। ইনশিয়া হাঁপিয়ে উঠেছে। কাউকে কিছু বলতেও পারছে না সে। একটা ডিভানে পা এলিয়ে বসে আছে চুপচাপ। মইন লক্ষ্য করছে খুব করে বিষয়টি। কিছুক্ষণ পর ইনশিয়াকে বলো ঘরে গিয়ে বিশ্রাম নিতে। ইনশিয়া গেল না। সে কয়েকবার তাকে উঠে দাঁড়াতে বলে হচ্ছে ছবি তোলার জন্য। সে উঠে দাঁড়িয়ে যাচ্ছে একদম কলের পুতুল যেমন। সন্ধ্যা নাগাদ নিমন্ত্রিত অতিথিরা বিয়েবাড়ি ফাঁকা করে চলে যায়। ধীরে ধীরে জমজমাট পরিবেশ, লোক সমাগম, কোলাহল শান্ত হয়। সন্ধ্যা পেরোতেই প্রেরণা আসে বাড়ির মুরব্বীদের কাছ থেকে বিদায় নিতে। তারা চলে যাবে। প্রীতম আগামীকাল সকালে বউ নিয়ে যাবে এটাই ঠিক করা আছে। যাওয়ার আগে শুদ্ধ মাম্মা কথা মতো তার ফোকলা দাঁত বের করে ঋতুর কাছে এসে তাদের বলো থ্যাংক ইউ নান্না। প্রেরণা শুদ্ধকে শিখিয়ে দিয়েছে এই বাড়ির সব মুরব্বী মহিলার নান্নান ডাকতে। সম্পর্কের সবাই শুদ্ধ নানি হয় কি না। ঋতু হেসে শুদ্ধকে কোলে তুলে নিয়ে দুগালে চুমু খেয়ে বলল আবার এসো, আরেকটা দাঁত তুলে দেব তখন কেমন। আমি তোমার ডেন্টিস্ট হব। খিলখিল করে হাসে শুদ্ধ, হাসছে ঋতুও। মাম্মাম হাত ধরে এ বাড়ি থেকে যাওয়ার আগে এই বাড়ির সব মুরব্বীদের থেকে বিদায় নিল, আদর নিল। স্বামী নিয়াশা মির্জা, ইলহাম মির্জা, ইসমাম মির্জা থেকে শুদ্ধ গিফট পেল। তার দাঁত হারানোর দুঃখ সে ভুলতে গিয়ে গিফট পেল। শেষে গিয়ে ইহানের কাছে থেকে আদর নিল শুদ্ধ, অনেক অনেক আদর। তখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে প্রায়। ইরফান দোতলার রেলিংয়ে ধরে দাঁড়িয়ে নিচতলায় সবাইকে দেখছিল। পৌনমী আপুর হাত ধরে দাঁড়িয়ে আছে মুখটা কাচুমাচু করে। ইরফান ওর থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাত দেখল। তারপর আবারও তাকালো পৌনমীর দিকে। চুপচাপ দেখতে থাকলো পৌনমীকে। এরা শান্তিনের থেকে বের না হওয়া অবধি। সিহা সারাদিনে 2বার ঘর থেকে বেরিয়েছিল অতিথিদের সাথে ফটো সেকশনে অংশ নিয়ে। বিকেলে মাথা ধরার বাহানায় ঘরে দৌড় লাগিয়েছিল সে। সন্ধ্যার পরে পারল না একা থাকতে। ইনায়া বান্ধবীরা টেনে বের করল ওকে। সন্ধ্যার পরে দুধ মধু রিচুয়াল করতে চায় তারা। একটা একটা বানোয়াট রীতি দক্ষিণ অঞ্চলের বিয়েতে। বাসরের আগে মানুষ আনন্দ করার উদ্দেশ্য করে থাকে। বাসর ঘরে ঢোকানোর আগে বর বউকে পাশাপাশি বসে দুজন মাথার ওপর একটা চাদর দেওয়া হয়। তারপর দুজনকে 2 চামচ মধু, 2 চামচ দুধ, মিষ্টি খাইয়ে দেওয়া হয়। ঋতু দক্ষিণাঞ্চলের মেয়ে। ইনশা ইনায়া বান্ধবীগুলো ঋতুর মুখে এই রীতির কথা শুনে ভীষণ আগ্রহ এটা পালন করার জন্য। ডিনারের পরে 2 জোড়া কপোতি বসিয়ে ওরা তাদের মাথার ওপর চাদর টেনে দিল। ইনশা বিরক্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে শক্ত হয়ে বসে রইল। মইন ফরাজি চাদরের নিচে মিটিমিটি হাসছিল। তার নাক উঁচু বইয়ের মেজাজ আন্দাজ করে। দুধ মধু রিচুয়াল শেষ হতে হতে রাত 9:30 বেজে যায়। আলো ছেলে মেয়েগুলোর মাঝে এতক্ষণে নাক না গলালো। এবার এসে তুনাকে বলে আর কত, ওদের তো একটু বিশ্রাম দরকার। মা ওদের ঘরে পাঠিয়ে দে।
বড়রা সবাই যার যার ঘরে দৌড় লাগিয়েছে, এসবের ধারের কাছেও কেউ নেই। মইনকে ঠেলতে ঠেলতে তার শালিকারা ইনশার ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাত তখন 10টা। আবছা অন্ধকার হয়ে আসছে পুরো ঘরটা। ক্যান্ডেল আর গোলাপ দিয়ে সাজানো মইন ইনশার বাসরের খাট। মইন এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে শালিকাদের অত্যাচার সারাটা দিন মুখ বুজে সহ্য করেছে, এবার যেন হাঁপ ছাড়ল সে। দরজার ছিটকেনি তুলে ঘাড় ঘুরিয়ে মইন বিছানার দিকে তাকায়। আবছা অন্ধকারে দেখল এক হাত ঘোমটা টেনে বসে আছে ইনশিয়াহ। মইন ভীষণ অবাক হলো, হাসল। এসব নিশ্চয় ইনশিয়াহ তার চাচিদের ধমকে প্রভাবে করেছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে মইন ধীরে ধীরে বিছানায় বসল। ইনশিয়াহ মুখোমুখি। ইনশিয়াহ কোনো নড়চড় নেই দেখে মইন হাত বাড়িয়ে ধীরে ধীরে ঘোমটাটা তুলে তাকায়। এতপর ছিটকে পিছিয়ে যায় মইন। আজানের বড় ছেলে মুগ্ধ হেসে ওঠে খিলখিলিয়ে, চেঁচিয়ে বলে, দুলাভাই পাঙ্ক। মইন বড় বড় চোখ করে তাকিয়ে উঠে দাঁড়ায়। এস্তোপায় হেঁটে গিয়ে দরজা খুলতেই দেখে তুনাদের গ্যাং এবং রুশপিয়াদের গ্যাং হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে। মইনের হতভম্ব ভাব দেখে তুনা নেতৃত্বের মতো ওদের সবাই সম্মুখে দাঁড়িয়ে বলে, এই যে জাদ্রেল অফিসার, আপনি কি ভেবেছেন এত সস্তায় বইয়ের ঘোমটা তুলতে দেব? কি শখ আপনার বাবা গো বাবা। হ্যাঁ, আগে আমাদের হাদিয়া দিন, সারাদিন কম খাটিনি আমরা। হাদিয়া কয়বার নেবে দেখো, আমি কিন্তু এখনও ঘুষ খাওয়া শুরু করিনি। এভাবে তোমাদের ঘুষ দিতে থাকলে নতুন বউ নিয়ে তবে চলতি মাসটা টেনে টুনে খেতে হবে। এত কথা শুনছি না, মাত্র 10,000 মাত্র। সবাই মিলিয়ে ধরল মইনকে। মইন একা পড়ে গিয়েছে। ওদের সাথে পেরে না ওঠা অগত্যতা 10,000 টাকা দিতে হলো। মানহা টাকা গুনতে গুনতে বলো, একটু পুল সাইড থেকে ঘুরে আসুন দুলাভাই, এতক্ষণ আমরা আপনার চাঁদকে এখানে এনে রাখি। বড়দের সবার ঘরে বাতি নিভে গিয়েছে। মইন ফরাজি শেরওয়ানি পরে পুল সাইডে দাঁড়িয়ে আছে। রাত তখন 11টা। ইয়ানা দোতলা লিভিং রুমে ছোটাছুটি করছে। এতক্ষণে শিহাকে ধরে টানছিল মইন ইনশিয়ার বাসর ঘরে আড়ি পাততে বলবে। শিহা কোনো আগ্রহ দেখাচ্ছে না। হঠাৎ ভিতম এসে ইনার হাত টেনে ধরল। ইনা মেজাজ দেখে বলো, এভাবে টানছো কেন? ঘরে যাবে না? না, তুমি কি ঘুমাও, আজ আপু দুলাভাইয়ের ঘরে আড়ি পাতবো আমরা। প্রীতম অবাক হয়ে বলেছি, এসব ব্যাড ম্যানার্স, চলো ঘরে চলো। না, ব্যাড ম্যানার্স না, এটাও রীতি। যাও তো, তুমি জ্ঞান দিও না এত। তুমি যাবে না? আমাদের ঘরে সাজানো হয়েছে, আজ তো আমাদেরও বাসর। ইনা চূড়ান্ত অবাক হয়ে বলল, মানে? আজ আমাদের বাসর মানে? 1.5 মাস আগে ওটা কি ছিল তবে? ইনশিয়াকে বাসর খাটে বসিয়ে দিয়ে তুনা ওর কানে বলল, একদম আগ বাড়িয়ে ধরা দিবি না। এই পুরুষজাত মাথায় চড়ে বসে, তবে আগে ওজন বোঝাবি, তারপর সব। অল দ্য বেস্ট। ইনশিয়া এক হাত লম্বা ঘোমটা টেনে দিয়ে বেড সাইডের টেবিলে ঋতুর কথা মতো একটা গ্লাসে দুধ রেখে তুনারা এবং রুশপিয়া চলে যায়। কিছুক্ষণ পর মইনকে ডেকে এনে ইনশার ঘরে ঢুকিয়ে দেয় ওরা। তবে ওরা সবাই দরজার পাশে দাঁড়িয়ে ছিল কান খাড়া করে। রাত তখন 11:20। মইন ঘরে ঢুকে দেখল এবার ঘরটা আলোকিত, সবগুলো বাতি জ্বেলে দেওয়া। এবার বিছানায় যিনি বসে আছেন তিনি যে ইনশা তা মইন জানে। তবুও সে ঘুরে দরজার ছিটকেনি তুলে দিতে দিতে বলো, দেখো, এবারও যদি আমার সাথে পাং করা মতলব থাকে তবে বলে দিচ্ছি, কপালে শনি নাচছে তোমাদের। শ্যালক বা শালিকারা যেই হও, বেদে খাটের নিচে ঢুকিয়ে রাখবো। ইনশা কিছুক্ষণ চুপ করে থেকে ঘোমটা নিচ থেকে নিচু গলায় জবাব দিল, আমি ইনশিরাহ। মইন স্মিত হাসল, চুপচাপ এগিয়ে গেল ইনশার কাছে। মইনের প্রতি কদম ইনশা অনুধাবন করল।
মুইন গিয়ে ঠিক তার মুখোমুখি বসে পড়ল। কিছুক্ষণ ইনশার ঘোমটা দিকে তাকিয়ে থেকে মুইন শান্ত স্বরে বলল, এত বড় ঘোমটা কেন? এটাও মেজো মায়ের বানানো রীতি? স্পষ্ট জবাব ইনশিরাহ। মুইন মৃদু হাসল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ইনশার ঘোমটা তুলে মুইন মুহূর্তে যেমন তার ব্যক্তিগত চাঁদের আলো আরও আলোকিত হলো চারপাশটা। ইনশার মাথা তুলে তাকায় মুইনের দিকে। দুজনের চোখাচোখি গভীর হলো। ইনশার চোখ নামায় না। তার অনুভূতিহীন দৃষ্টি দেখে মুইন হতাশ। মুইন ফরাজি ভীষণ রকমের হতাশ। কোনো নারীসুলভ লজ্জা ছিটে ফোটাও নেই ওই রমণীর দৃষ্টিতে। রোবটের মতো তাকিয়ে আছে তার বধূ। কিছুক্ষণ হতাশ হয়ে তাকিয়ে থেকে মুইন বলল, একটু লজ্জা পাওয়া উচিত ছিল।